কসবায় বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার কড়া প্রতিবাদ বিজিবির। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের তাড়াতে পুলিশকে অমিত শাহর নির্দেশ। নয়াদিল্লি ও আশপাশে ব্যাপক তল্লাশি। গণপরিষদ তত্ত্বের সাথে তীব্র আপত্তি বিএনপির। জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কাজ শুরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আলামিন ভারতের সীমান্ত ঘেঁষা দক্ষিণ পুটিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হন আলামিন। এক পর্যায়ে সেখান থেকে তাকে নিয়ে যায় বিএসএফ। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম জানান, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। লাশ ফেরত পেতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি। উখিয়া ট্রেনিং সেন্টারে পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো অপরাধ দমনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিক বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যা, আহত ও আটক বন্ধে এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে ঢাকার পক্ষ থেকে। সীমান্ত হত্যা বন্ধ না হলে বিজিবি আরও কঠোর হবে বলেও জানান সংস্থাটির প্রধান। ভারতের রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় বসবাসরত সকল অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের বিতাড়িত করতে দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মন্ত্রণালয়ের কার্যালয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। দিল্লির যেসব কলোনিতে বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী বসবাস করে সেসব এলাকায় তল্লাশি চালাচ্ছে ভারত প্রশাসন। ভুয়া নথিপত্র শনাক্ত করা গেলে তাদের শীঘ্রই দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। একইভাবে যারা অবৈধ দখলদারদের থাকার ব্যবস্থা করেছে এবং যারা তাদের ভুয়া কাগজপত্র অর্জনে সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের শীর্ষ কর্মকর্তারা। তিনি আরও জানান, অবৈধভাবে দখলদারিত্বের বিষয়টি কঠোর হাতে দমন করা হবে। কোনো বাহানায় যদি চলতি মাসে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ না দেওয়া হয়, তাহলে গণতান্ত্রিক ও রাজনৈতিকভাবে দলগুলো মিলে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন রাষ্ট্রের জন্য গণপরিষদের মাধ্যমে সংবিধান প্রণয়ন করতে হয়। বাংলাদেশ স্বাধীন ও গণতান্ত্রিক দেশ। যারা গণপরিষদের কথা বলছে হয়তো না বুঝে অথবা তাদের ভিতর অন্য উদ্দেশ্য রয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু আপোষ করেননি। বিএনপিকে নিয়ে যারা মিথ্যাচার করছেন তাদেরকে জনগণ কোনোদিন গ্রহণ করবে না। অনুষ্ঠানে নন্দিত নেত্রী খালেদা জিয়ার বইয়ের মোড়কও উন্মোচন করা হয়। 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান কি মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল? দেশে পৌরসভা উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি 5ই আগস্ট হয়েছিল? তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশন নিয়ে আগে হবে এই দাবি তুলছে? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দুপুরে রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী সংলগ্ন কবরস্থানে শহীদদের গণকবর জিয়ারত করেন সংগঠনের নেতারা। সংগঠনের আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ক্যাম্পাস ও জাতীয় পর্যায়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হাজির করা, ছাত্রদেরকে ব্যবহার করে যাতে দলীয় এজেন্ডা বাস্তবায়ন
করতে না পারে সেই লক্ষ্যেই কাজ করবে এই দল। এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আহ্বায়ক কমিটির ঘোষণার মাধ্যমে আত্মপ্রকাশ করে জুলাই আন্দোলনের অংশ নেয়া ছাত্রদের নতুন এই রাজনৈতিক ছাত্র সংগঠনটি। মধ্যরাত থেকে টানা 2 মাস পদ্মা মেঘনা সহ দেশের 6টি অভয় আশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। কর্মহীন নিবন্ধিত জেলেরা পাবে ভিজিএফ এর চাল। তবে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় রোজা ও ঈদ কিভাবে কাটবে এই নিয়ে দুশ্চিন্তায় নিবন্ধনের বাইরে থাকা জেলেরা। ভোলা থেকে ফয়সাল বিন ইসলাম নয়নের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ইলিশের নিরাপত্তা প্রজনন নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও ভোলার ইলিশা ও মেঘনার নদীতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়ে তা চলবে 30 এপ্রিল পর্যন্ত। ভোলার মেঘনা তেতুলিয়া নদী থেকে ঘাটে ফিরছে নৌকা। 7 উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 1,65,000। এর মধ্যে সরকারি বরাদ্দের 80 কেজি করে চাল পাবে 90,000 জেলে। প্রণোদনার এই চাল বিতরণ নিয়েও আছে অনিয়মের অভিযোগ। আমরা জেলেরা নদীতে যাই, মাছ টাছ ধরি, কষ্টে কালাসে জীবনযাপন করি, কিন্তু আমাদের বাজার হয় 5,000, 7,000, 10,000 টাকা। নদীতে গেলে মনে করেন মাছ পাই 8,000, 10,000 খরচপাতি দিয়ে মোটামুটি জীবনযাপন করি। মানে আমরা না খেয়ে আছি, বুঝছেন, যা পাই মাছ যে মাছ পাই আমার তেলের বেশি সংসারই চলে না, কারণ আমরা কিভাবে খায়া বাঁচব। তারপরে দিচ্ছে অভিযান, তারপরে আছে এখন রোজার মাস, এই সামনে এসে ঈদ। যদি অভিযান একটু ফাঁসিয়ে দিত তাহলে আমরা রোজার মাসে ইনকাম করতে পারতাম, পরিবার নিয়ে পোলাফান নিয়ে একটু ভালো মতন সুখে শান্তিতে দিন কাটাতে পারতাম। মনে হয় যে অভিযানটা আরো পিছিয়ে দিলে খুব ভালো হতো আমাদের জন্য। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সব ধরনের প্রচারণা চালাচ্ছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। প্রতি মাসে 40 কেজি হারে ইতিমধ্যে ভিজিএফটার বরাদ্দ প্রদান করেছি, সেটা আমরা উপজেলা পর্যায়ে পাঠিয়েছি এবং সেখান থেকে আমরা মার্চের প্রথম সপ্তাহে বিতরণ শুরু করব। আশা করি বিতরণ শুরুর 10 দিনের মধ্যে আমরা এই ভিজিএফটা সকল জেলের পরিবারের হাতে পৌঁছে দিতে পারবো, যাতে তারা তাদের জীবনযাপন করতে পারে। আমাদের ইলিশ প্রচুর ডিম ছেড়েছে, আমরা দেখতে পেয়েছি এবার জাটকা বা ইলিশের পরিমাণটা। তো এটাকে যদি আমরা 2 মাস অভয়াশ্রমটাকে একেবারে নার্সিং করে রাখতে পারি, নির্বিচ্ছিন্ন রাখতে পারি, তাহলে ইলিশের কিন্তু সেই যে কাঙ্ক্ষিত উৎপাদন, এটা কিন্তু আমরা এই বছরের শেষে কিন্তু আমরা পাবো। নিষেধাজ্ঞার বাইরে থাকবে সমুদ্রগামী ট্রলার। মৎস্য অফিসের অনুমতি নিয়ে সাগরে যেতে পারবে তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও 5 জন ডাকাত। শুক্রবার ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা ও পুলিশ জানায়, রাতে একদল ডাকাত বাজারচর এলাকায় বাল খেরে ডাকাতির চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দেয় স্থানীয় বাসিন্দারা। এ সময় ডাকাতরা পালিয়ে তেতুলিয়া এলাকায় গেলে বালখের দিয়ে তাদের স্পিডবোটের গতিরোধ করা হয়। পরে ডাকাতরা হাত বোমা ও এলোপাতাড়ি গুলি ছুড়লে আহত হন বেশ কয়েকজন। এক পর্যায়ে স্পিডবোট ফেলে পালানোর চেষ্টা করলে তাদের 7 জনকে গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। বগুড়ায় ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মেয়ে সখিনার মাদকাসক্ত দ্বিতীয় স্বামী রুবেল মিয়া জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। শুক্রবার রাতে সদর সাবগ্রাম দক্ষিণ পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন মা আনোয়ারা বেগম ও মেয়ে সখিনা বেগম। সখিনার ছেলে সাব্বির আহমেদ জানান, শুক্রবার রাতে রুবেল তাদের বাড়ি গিয়ে সখিনাকে ঘুম থেকে ডেকে তোলে। সখিনা তাকে তালাক দিয়ে প্রথম স্বামীকে আবারও বিয়ে করায় তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রুবেলের কাছে থাকা রামদা দিয়ে কোপায় সখিনাকে। এ সময় মা আনোয়ারা বেগম উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে পালিয়ে যায়। পরে 2 জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সখিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা আনোয়ারা বেগম। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। সকালে উপজেলার বয়রা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই ওই গ্রামের ইউপি সদস্য আবু সালে মুসার সাথে একই এলাকার মোসাদ্দেক হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল। শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থকরা আকমলের সাথে মোকাদ্দেসের সমর্থক সুজনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারের বেড়িবাঁধে। প্রায় 400 ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে, তাতে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। হুমকির মুখে কাঁচা বাজার, আল আকসা জামে মসজিদ ও গোয়ালডাঙ্গা বাজার সহ আশপাশের এলাকা। আতঙ্কে বড়দল ও খাজুরা ইউনিয়নের লাখ লাখ মানুষ। গত বছর মরা মরিচাপ্পা নদী খননের পর বছর না যেতেই দেখা দিয়েছে আবারও ভাঙন। স্থানীয়রা বলছে এই মুহূর্তে ভাঙন ঠেকানো না গেলে কয়েক হাজার বিঘা জমির বোরো ধান ও শত শত বিঘা তরমুজের ক্ষেত, বহু মৎস্যের ঘের প্লাবিত হবে। দ্রুত বাঁধ সংস্কারের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আশ্বাসে বিশ্বাস করতে পারছেন না উপকূলের মানুষ। বেড়িবাঁধ সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ চান তারা। ধামরাইয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার রাতে ধামরাই পৌরসভার কুমারাইল এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আসিফ ও তার স্ত্রী শান্তা। কুমারাইলে একটি বাসা ভাড়ায় থাকতেন তারা। স্থানীয়রা জানায়, হঠাৎই বিকট আওয়াজে 2 তলা ভবনের নিচ তলায় বিস্ফোরণ হয়। এমন সময় ঘরটিতে আগুন লেগে যায়। তাদের শরীরের বেশিরভাগ অংশই ঝলসে পড়ে। পরে আশপাশের মানুষজন আগুন নেভায়। স্থানীয়রা জানান, বাড়িটিতে তিতাস গ্যাসের লাইন থাকলেও এই দম্পতি সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঝালকাঠি জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান। জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক তরফদার সহ অন্যান্যরা। সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার 1 লাখ ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় উপদেষ্টা সাংবাদিকদের বলেন, কক্সবাজারের মূল আকর্ষণ পর্যটক। এটা যেন সবসময়ই ভালো অবস্থানে থাকে সেদিকে নজর রাখা সবার দায়িত্ব। কোনো রোহিঙ্গা অন্যায় করলে কক্সবাজারবাসীকে চাপিয়ে দেওয়া হয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রমজান উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মহানগরীর 14 নম্বর লালখান বাজার ওয়ার্ডের গরিব ও অসহায়দের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গাজীপুরের টঙ্গী আবদুল্লাপুরের সংযোগস্থলে নতুন ব্রিজ তৈরির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী। বেলা 11:30 থেকে 40 মিনিট ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারের উপরে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় সেখানে ব্যাপক যানজট তৈরি হয়। গাজীপুর সড়ক বিভাগ দ্রুত এই বেইলি ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে ভুক্তভোগীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। পর্যটন কেন্দ্রের সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লুসাই ও ত্রিপুরাদের আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। দুপুরে রুইলুই পর্যটন কেন্দ্রের স্টোন গার্ডেনে আর্থিক সহায়তা তুলে দেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হোসেন। এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, দুর্ঘটনা এড়াতে সাজেকে পরিকল্পিত পর্যটন গড়ে তোলা হবে। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ঝালকাঠি জেলার 4টি উপজেলার 11টি শহীদ পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে কাঁঠালিয়া উপজেলার নির্বাহী অফিসার জহিরুল ইসলাম 2 শহীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। অপরদিকে ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন 4 শহীদ পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন। নীলফামারীতে পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের সমাবেশ হয়েছে। শহরের একটি রেস্টুরেন্টে সমাবেশে একেএম মনিরুল হক মনির বলেন, তারেক রহমান যে 31 দফা দিয়েছেন এগুলোই সংস্কার, তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সমাবেশ শেষে নীলফামারী পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের সভানেত্রী নূরজাহান পারভিনকে সভাপতি ঘোষণা করেন অতিথিরা।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর রাশিদুল ইসলামের উদ্যোগে কোরআনের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা শহরের নীলারাম নুরানি হাফিজিয়া মাদ্রাসার অর্ধশত শিক্ষার্থীর মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। কসবায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যায় কড়া প্রতিবাদ বিজিবির, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের তাড়াতে পুলিশকে অমিত শাহর নির্দেশ, নয়াদিল্লি ও আশপাশে ব্যাপক তল্লাশি। গণপরিষদ তত্ত্বের সাথে তীব্র আপত্তি বিএনপির, জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কাজ শুরু। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।